গন উইথ দ্য উইন্ড নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্কারলেট ওহারা আর রেড বাটলারের সেই প্রেম, তাই না? আটলান্টার আগুন, টেরার সেই লাল মাটি। হ্যাঁ, একটা মহাকাব্যিক প্রেমের ছবি। কিন্তু উম, পর্দার এই বিশাল আয়োজনের আড়ালে কিন্তু আরেকটা যুদ্ধ চলছিল। ঠিক তাই, একটা অন্যরকম গৃহযুদ্ধ, যেখানে ছিল সৃজনশীল সংঘাত, ছিল জাতিগত বিতর্ক আর অবিশ্বাস্য সব নির্মাণের সংকট। একদম, একটা বিশৃঙ্খলার ভেতর দিয়ে জন্ম নেওয়া মহাকাব্য। আজকের আলোচনায় আমরা ১৯৩৯ সালের এই ক্লাসিক সিনেমার পেছনের সেই অজানা গল্পগুলোই তুলে আনব। আর এর জন্য আমাদের হাতে সিনেমার নির্মাণকালীন বিভিন্ন আর্কাইভ, পুরনো চিত্রনাট্য আর বেশ কিছু ঐতিহাসিক গবেষণা প্রতিবেদন রয়েছে। আমাদের লক্ষ্য হল সিনেমার এই যে নিখুঁত চাকচিক্য, এর আড়ালে থাকা নাটকীয়তা, সেই লড়াই আর আপোষগুলোর গভীরে যাওয়া। চলুন তাহলে সেই লড়াইয়ের একদম কেন্দ্রবিন্দু থেকেই শুরু করা যাক, চিত্রনাট্য। আমি সোর্সগুলো ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত শব্দগুচ্ছ বারবার পেয়েছি, রেইনবো স্ক্রিপ্টস। হ্যাঁ, রেইনবো স্ক্রিপ্টস নামটা শুনতে বেশ কাব্যিক, কিন্তু এর পেছনের গল্পটা আসলে বেশ ক্যাওটিক ছিল। কি রকম? প্রোডাকশনের সময় চিত্রনাট্য এত ঘন ঘন বদলানো হচ্ছিল যে ট্র্যাক রাখাই মুশকিল হয়ে গিয়েছিল। তো এক একটা সংস্করণ আলাদা করার জন্য ওরা ভিন্ন ভিন্ন রঙের কাগজ ব্যবহার করা শুরু করলো। ও আচ্ছা, গোলাপি, নীল, হলুদ, এই জন্যেই রেইনবো স্ক্রিপ্টস। ঠিক তাই, পুরো সেট নাকি এই রঙিন কাগজে ছেয়ে গিয়েছিল। কিন্তু এই রঙের খেলার আড়ালে ছিল দুটো দলের আদর্শগত লড়াই। একদিকে ছিল রোমান্টিক দল, যারা প্রযোজক ডেভিড সেলজনিকের নেতৃত্বে দক্ষিণকে একটা মহিমান্বিত অভিজাত জায়গা হিসেবে দেখাতে চেয়েছিল। একদম। আর অন্যদিকে ছিল রিয়ালিস্ট দল। তারা চেয়েছিল উপন্যাসের যে অন্ধকার দিকটা আছে, বিশেষ করে দাসপ্রথার যে নিষ্ঠুর বাস্তবতা, সেটা তুলে ধরতে। আর এই দুই দলের টানাটানিতেই তো জন্ম নিচ্ছিল একের পর এক রঙিন স্ক্রিপ্ট। ঠিক, আর এই টানাটানিতে এমন অনেক দৃশ্য বাদ পড়েছিল যা হয়তো সিনেমার ধারণাই বদলে দিতে পারত। যেমন ধরুন, একটা প্রাথমিক খসড়ায় স্কারলেটকে তার দাসী প্রিসিকে লাঠি দিয়ে মারার একটা দৃশ্য ছিল, আর আরেকটা দৃশ্যে সে ম্যামিকে গালিগালাজ করছিল। তার স্কারলেটের চরিত্রের প্রতি আমাদের যে সহানুভূতি তৈরি হয়, সেটা আসলে খুব ভেবেচিন্তে তৈরি করা। এই দৃশ্যগুলো বাদ দেওয়া হয়েছে। স্কারলেটের চরিত্রটাকে বাঁচানোর জন্য, দাসদের প্রতি করুণা থেকে নয়, একেবারে দর্শকদের আবেগকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা। শুধু তাই নয়, রাজনৈতিক বিতর্ক এড়ানোরও একটা বিশাল চাপ ছিল। কু ক্ল্যাক্স ক্ল্যান বা কেকের বিষয়টা তো মূল উপন্যাসে তো এর বেশ বড় ভূমিকা ছিল। হ্যাঁ, অ্যাশলি ফ্র্যাঙ্কের মতো চরিত্ররা এর সাথে যুক্ত ছিল, কিন্তু তৎকালীন সেন্সর বোর্ড হেইস কোড এসব বিষয় খুব কঠোর ছিল। পর্দায় কোনো অপরাধকে মহিমান্বিত করা যাবে না। তো সেই নিয়ম মেনে আর রাজনৈতিক বিতর্ক এড়াতে কেকের উল্লেখ পুরোপুরি বাদ দেওয়া হয়। ঠিক, ইতিহাসকে একরকম ছেঁটে ফেলা হয়েছিল। এমনকি রেড বাটলারের চরিত্রের একটা গভীর দিকও তো বাদ পড়েছিল। স্কারলেটের গর্ভপাতের পর আত্মহত্যার চেষ্টার নেগা দৃশ্যটার কথা বলছেন তো? হ্যাঁ, একটা দৃশ্যে রেড বাটলারকে পিস্তল হাতে আত্মহত্যার কথা ভাবতে দেখা যাওয়ার কথা ছিল। এটা তার চরিত্রের যন্ত্রণা আর অপরাধবোধকে ফুটিয়ে তুলত, কিন্তু সেটাও বাদ যায়। চিত্রনাট্য নিয়ে এত নাটকীয়তার পর যে গল্পটা আসে, সেটা তো প্রায় অবিশ্বাস্য। বেন হেচটের গল্পটা। ওহ হ্যাঁ, কলা, চীনাবাদাম আর ড্রাগস দিয়ে চিত্রনাট্য লেখার সেই কিংবদন্তি। এই গল্পটা কি সত্যি? আমার তো মাঝে মাঝে মনে হয় এটা হলিউডের বানানো একটা মিথ। শুনতে মিথ মনে হলেও একাধিক সোর্স, এমনকি বেন হেচটের আত্মজীবনীও কিন্তু ঘটনাটা সত্যতা নিশ্চিত করে। পরিস্থিতিটা ছিল ভয়ঙ্কর। শুটিং শুরু হয়ে গেছে, অথচ ফাইনাল স্ক্রিপ্ট নেই। একদম, তখনই প্রযোজক ডেভিড সেলজনিক বেন হেচটকে নিয়ে আসেন। কিন্তু আসল সমস্যাটা হলো, বেন হেচট উনি তো মার্গারেট মিচেলের উপন্যাসটি পড়েনি। তাহলে লিখলেন কিভাবে? সময় বাঁচানোর জন্য সেলজনিক আর পরিচালক ভিক্টর ফ্লেমিং তাকে এক সপ্তাহ একটা ঘরে প্রায় আটকে রাখেন, আর তারা দুজন মিলে পুরো 1000 পৃষ্ঠার উপন্যাসটা হেচটের সামনে অভিনয় করে দেখান। অভিনয় করে পুরো উপন্যাসটা? হ্যাঁ, আর এই সময়ে তাদের খাবার ছিল শুধু কলা আর নোনতা চীনাবাদাম, কারণ এগুলো খেতে নাকি সময় কম লাগে। আর জেগে থাকার জন্য তারা ব্যবহার করতেন বেনজেড্রিন, যা এক ধরনের অ্যামফেটামিন। ভাবা যায়, চিত্রনাট্য নিয়ে এই যে এত তাড়াহুড়ো, এর একটা বড় কারণ তো ছিল প্রধান অভিনেত্রী চূড়ান্ত না হওয়া।
স্কারলেটকে খুঁজে বের করার গল্পটাই তো আরেকটা মহাকাব্য। আর একটা মহাকাব্য এবং হলিউডের ইতিহাসের অন্যতম সেরা একটা মার্কেটিং কৌশল। সেলজুনিক আয়োজন করেন সার্চ ফর স্কারলেট। দেশ জুড়ে অডিশন, প্রায় ১,৪০০ অভিনেত্রীর সাক্ষাৎকার। আর খবরের কাগজে লাগাতার লেখালেখি। ঠিক। আসল উদ্দেশ্য ছিল ক্লার্ক গেবলকে অন্য স্টুডিও থেকে পাওয়ার জন্য যে সময়টা লাগছিল, সেই দীর্ঘ সময় সিনেমাটিকে খবরে বাঁচিয়ে রাখা। তার মানে এটা ছিল আধুনিক যুগের হাইপ মার্কেটিংয়ের একটা দারুণ উদাহরণ। আর এই খোঁজে পলেট গডার্ড তো প্রায় নির্বাচিত হয়েই গিয়েছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন সেলজুনিকের প্রথম পছন্দ। কিন্তু চার্লি চ্যাপলিনের সাথে তার সম্পর্ক নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তারা বিবাহিত কিনা এই অস্পষ্টতার কারণে সেলজুনিক পিছিয়ে আসেন, কোনো স্ক্যান্ডালের ঝুঁকি নিতে চাননি। আর এখানেই তো গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা আসে, ভিভিয়ান লের আগমন। হ্যাঁ, আটলান্টা পোড়ানোর সেই বিখ্যাত দৃশ্যটা শুটিংয়ের সময়। আর অবাক করা ব্যাপার হলো, তখনও কিন্তু সিনেমার প্রধান অভিনেত্রী কে হবেন তা ঠিক হয়নি। ঝুঁকি নিয়ে শুটিং শুরু করে দিয়েছিলেন। তো আটলান্টা ডেপো পুড়িয়ে ফেলার বিশাল দৃশ্য ধারণ করা হচ্ছে। আগুনের শিখার সামনে দাঁড়িয়ে আছেন সেলজুনিক। ঠিক তখনই তার ভাই মাইরন সেলজুনিক ভিভিয়ান লেকে নিয়ে আসেন আর বলেন, জিনিয়াস, তোমার স্কারলেট ওহারার সাথে পরিচিত হও। আগুনের পটভূমিতে কি সিনেমার মতো একটা মুহূর্ত। সেলজুনিক নাকি তখনই বুঝে গিয়েছিলেন তিনি তার স্কারলেটকে পেয়ে গেছেন। কিন্তু একজন ব্রিটিশ অভিনেত্রীকে আমেরিকার দক্ষিণী বীরাঙ্গনার চরিত্রে নেওয়াটা নিশ্চয়ই সহজে গৃহীত হয়নি। একদমই না। আমেরিকায়, বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে তীব্র প্রতিবাদ হয়েছিল। সংবাদপত্রগুলো লিখেছিল একজন ইয়াঙ্কিও চলত না, আর সেখানে একজন ব্রিটিশ। সেলজনিক কিভাবে সামাল দিলেন এটা? খুব বুদ্ধিমত্তার সাথে। তিনি যুক্তি দেখান যে স্কারলেটের বাবা ছিলেন আইরিশ আর মা ফরাসি। তার রক্তে তো আমেরিকান কিছুই ছিল না। সুতরাং ভিভিয়ান লে বংশপরিচয়ের দিক থেকে চরিত্রের কাছাকাছি। বাহ, আচ্ছা। পর্দায় ক্লার্ক গেবল আর ভিভিয়ান লে রসায়ন তো কিংবদন্তি তুল্য, কিন্তু পর্দার বাইরে তাদের সম্পর্ক নাকি একদমই ভালো ছিল না। হ্যাঁ, বাস্তবে বেশ টানাপোড়েনের সম্পর্ক ছিল। এর একটা অদ্ভুত কারণ ছিল ক্লার্ক গেবলের নকল দাঁত। একটা সংক্রমণের কারণে তাকে অল্প বয়সে দাঁত তুলতে হয়, যার ফলে তার মুখে দুর্গন্ধের সমস্যা ছিল। আর ভিভিয়ান লে এটা নিয়ে অভিযোগ করতেন। হ্যাঁ, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময়। আর শোনা যায় গেবল নাকি মজা করে তাকে বিরক্ত করার জন্য চুম্বনের দৃশ্যের আগে ইচ্ছে করে রসুন খেতেন। কি আশ্চর্য, পর্দায় এত ম্যাজিক আর বাস্তবে এই অবস্থা। হলিউডের জলুসের পেছনের বাস্তবতা বোধহয় এইটাই। এই ব্যক্তিগত টানাপোড়েন শুধু অভিনেতা অভিনেত্রীর মধ্যেই ছিল না, পরিচালককে নিয়ে বিশাল নাটকীয়তা হয়েছিল। ও হ্যাঁ, এ সিনেমা তো ৩ জন পরিচালক ছিলেন। শুরুটা হয়েছিল জর্জ কিউকারকে দিয়ে, তাই না? হ্যাঁ, কিন্তু তাকে মাত্র ৩ সপ্তাহ পরেই সরিয়ে দেওয়া হয়। আনুষ্ঠানিক কারণ ছিল সৃজনশীল মতপার্থক্য, কিন্তু আসল কারণটা ছিল আরও জটিল এবং ব্যক্তিগত। ক্লার্ক গেবেলের সাথে জড়িত? ঠিক। জর্জ কিউকার ছিলেন প্রকাশ্য সমকামী এবং তাকে নারীদের পরিচালক বলা হতো। তিনি ভিভিয়ান লেয়ের সাথে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতেন, কিন্তু গেবেলকে তেমন গুরুত্ব দিতেন না। এতে গেবেলের সমস্যা কি ছিল? গেবেলের একটা ভয় ছিল। গুজব ছিল যে গেবেল তার কেরিয়ারের শুরুতে কিছু আপত্তিকর কাজ করেছিলেন এবং কিউকার সেই গোপন কথা জানতেন। তার ভয় ছিল কিউকার সেটা ফাঁস করে দিতে পারেন। মারাত্মক অভিযোগ তো। শোনা যায় গেবেল নাকি সেটে চিৎকার করে বলেছিলেন, আমি কোনো ফেয়ারি দ্বারা পরিচালিত হব না। ফেয়ারি শব্দটা তখন সমকামীদের প্রতি অত্যন্ত অপমানজনক একটা গালি ছিল। তার মানে গেবেলের চাপে কিউকারকে সরানো হয়, তার জায়গায় আসেন ভিক্টর ফ্লেমিং। হ্যাঁ, গেবেলের বন্ধু এবং একজন তথাকথিত পুরুষালী পরিচালক। কিন্তু ফ্লেমিংও এই বিশাল প্রজেক্টের চাপে অসুস্থ হয়ে পড়েন। তখন কিছুদিন কাজ করেন স্যাম উড। ৩ জন পরিচালক, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সিনেমাটা দেখে তো একবারও মনে হয় না যে এটা ৩ জন ভিন্ন মানুষের তৈরি। ভিজুয়াল শৈলীতে কোনো অসামঞ্জস্যতা নেই। এর পুরো কৃতিত্ব উইলিয়াম ক্যামেরন মেনজিসের। তার অবদান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সেলজেনিক তার জন্য প্রোডাকশন ডিজাইনার নামে একটা নতুন পদই তৈরি করে ফেলেন। প্রোডাকশন ডিজাইনার? হ্যাঁ, আগে এই পদটা আর্ট ডিরেক্টর হিসেবে পরিচিত ছিল। মেনজিস শুধু সেট ডিজাইন করেননি, তিনি পুরো সিনেমার রং, আলো, ক্যামেরা অ্যাঙ্গেল সবকিছু আগে থেকে স্টোরি বোর্ডে এঁকে ফেলেছিলেন। মানে তিনিই ছিলেন ছবিটির আসল ভিজুয়াল ডিরেক্টর? একদম। অন্য পরিচালকরা মূলত তার পরিকল্পনাকে বাস্তবায়ন করেছেন। আর সেই বিখ্যাত অ্যাটলান্টা পোড়ানোর দৃশ্য, ওটার পেছনেও তো মেনজিসের বিশাল পরিকল্পনা ছিল। হ্যাঁ,
ওই দৃশ্য ধারণ করার জন্য স্টুডিওর পুরনো অব্যবহৃত সেটগুলো সত্যি সত্যি পুড়িয়ে ফেলা হয়েছিল। এর মধ্যে ১৯৩৩ সালের কিং কং সিনেমার সেই বিশাল গেটটাও ছিল। আর টেকনিক্যাল দিক দিয়ে? দৃশ্যটা ধারণ করার জন্য তৎকালীন হলিউডে থাকা ৭টা টেকনিক্যালার ক্যামেরার সবগুলোই একসাথে ব্যবহার করা হয়েছিল। সেই সময়ে এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল, একটা প্রযুক্তিগত বিপ্লব। এত সব প্রযুক্তিগত আর শৈল্পিক সাফল্যের পরেও সিনেমাটার সবচেয়ে বিতর্কিত অধ্যায়টা কিন্তু বর্ণবাদকে ঘিরেই। আটলান্টা প্রিমিয়ারের ঘটনাটা। হ্যাঁ, ১৯৩৯ সালের ১৫ই ডিসেম্বর ৩ দিন ব্যাপী উৎসব। গভর্নর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। প্রায় ১০ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল তারকাদের দেখার জন্য। কিন্তু সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী, ম্যামি চরিত্রের অভিনেত্রী হ্যাটি ম্যাকড্যানিয়েলকে সেই প্রিমিয়ারে ঢুকতেই দেওয়া হয়নি। কারণ জর্জিয়ার বর্ণবাদী জিম ক্রো আইন অনুযায়ী সেই থিয়েটারটি ছিল শুধু শ্বেতাঙ্গদের জন্য। এটা জানার পর ক্লার্ক গেবেলের প্রতিক্রিয়া কি ছিল? গেবেল প্রচণ্ড রেগে যান এবং প্রিমিয়ার বয়কট করার হুমকি দেন। তিনি বলেন, হ্যাটি না গেলে আমিও যাব না। কিন্তু তিনি তো গিয়েছিলেন। হ্যাঁ, কারণ হ্যাটি ম্যাকড্যানিয়েল নিজেই তাকে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি হয়তো চাননি যে তার জন্য গেবেলের কোনো সমস্যা হোক। ভাবা যায়, নিজের সিনেমার প্রিমিয়ারেই উপস্থিত থাকতে পারলেন না। এই বিভেদ তো অস্কারের রাত্রিতেও তার পিছু ছাড়েনি। হ্যাটি ম্যাকড্যানিয়েল প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে অস্কার জিতে ইতিহাস তৈরি করেন। কিন্তু সেই রাতেও তাকে সহশিল্পীদের সাথে বসতে দেওয়া হয়নি। তাকে কোথায় বসানো হয়েছিল? অনুষ্ঠানের এক কোণায় একটা আলাদা ছোট্ট টেবিলে। এমনকি মৃত্যুর পর তার শেষ ইচ্ছা ছিল হলিউড সেমিটারিতে সমাহিত হওয়া, কিন্তু গায়ের রঙের কারণে সেই ইচ্ছাও পূরণ হয়নি। এই সমস্ত বৈষম্য আর বিতর্কের পরেও সিনেমাটি কিন্তু অর্থনৈতিকভাবে এক অবিশ্বাস্য সাফল্য পেয়েছিল। ঠিক তাই, মুদ্রাস্ফীতি সমন্বয় করলে আজও গন উইথ দ্য উইন্ড ইতিহাসের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এর বর্তমান আয় প্রায় $৩.৫ থেকে $৪ বিলিয়ন কাছাকাছি, যা অ্যাভাটার বা অ্যাভেঞ্জার্স এন্ডগেমের থেকেও অনেক বেশি। হ্যাঁ, কিন্তু সময় বদলেছে, আর এই সিনেমার সাংস্কৃতিক প্রভাবকেই আজ নতুন করে প্রশ্ন করা হচ্ছে। যেমনটা আমরা ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যার পর দেখলাম। বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় HBO ম্যাক্স তো ছবিটা তাদের প্ল্যাটফর্ম থেকে সাময়িকভাবে সরিয়েও নিয়েছিল। হ্যাঁ, যা নিয়ে বিশাল বিতর্ক তৈরি হয়। পরে অবশ্য একটা নতুন ভূমিকা যোগ করে এটি ফিরিয়ে আনা হয়। সেখানে একজন বিশেষজ্ঞ ব্যাখ্যা করেন যে সিনেমাটি কিভাবে দাসপ্রথার ভয়াবহতাকে অস্বীকার করে এবং দক্ষিণের একটা ভুল ইতিহাস বা লস্ট কজ মিথকে মহিমান্বিত করে। একদম, যে মিথ অনুযায়ী গৃহযুদ্ধের কারণ দাসপ্রথা ছিল না এবং দাসরা তাদের প্রভুদের প্রতি অনুগত ও সুখী ছিল। গন উইথ দ্য উইন্ড এই ধারণাকেই জনপ্রিয় করেছিল। সবশেষে সিনেমার সবচেয়ে বিখ্যাত সংলাপটা নিয়ে কথা না বললেই নয়, ফ্র্যাঙ্কলি মাই ডিয়ার আই ডোন্ট গিভ এ ড্যাম। এই ড্যাম শব্দটা নিয়েও তো প্রযোজককে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল। হ্যাঁ, তৎকালীন হেইস কোডের নিয়ম অনুযায়ী ড্যাম শব্দটা ব্যবহার করা নিষিদ্ধ ছিল। সেলজেনিককে এর জন্য সেন্সর বোর্ডের কাছে $৫,০০০ জরিমানা দিতে হয়েছিল, যা আজকের দিনে প্রায় $১,০০,০০০ সমান। হ্যাঁ, কিন্তু তিনি জানতেন এই একটি শব্দ ছাড়া রেড বাটলারের চূড়ান্ত প্রত্যাখ্যানের কোনো জোর থাকবে না। তাই তিনি জরিমানাই দিলেন, কিন্তু সংলাপ বদলাননি। তাহলে সব মিলিয়ে গন উইথ দ্য উইন্ড একদিকে যেমন প্রযুক্তিগত বিস্ময়, হলিউডের স্বর্ণযুগের প্রতীক, তেমনি অন্যদিকে এটা এক বিতর্কিত ইতিহাসের দলিল। এর নির্মাণ শৈলী, অভিনয়, স্কেলকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু এর ভেতরের বার্তাটি আজকের দিনে প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ, যা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ঠিক, একটি শিল্পকর্মের কারিগরি বা শৈল্পিক উৎকর্ষ কি তার নৈতিকভাবে ত্রুটিপূর্ণ বার্তাকে ছাপিয়ে যেতে পারে? আজকের দর্শক হিসাবে আমাদের দায়িত্ব কি হওয়া উচিত? এর ঐতিহাসিক প্রেক্ষাপটকে বোঝা, নাকি এর ভুলগুলোকে সক্রিয়ভাবে সমালোচনা করা, নাকি দুটোই একসাথে করা সম্ভব?